হ্যালো এভরিওয়ান, আমাদের লাস্ট লেকচারে আমরা এক্সট্রা অর্ডিনারি টপিক কমপ্লিট করে নিয়েছিলাম এবং আমরা কিছু নিউমেরিক্যালও তার উপর প্র্যাকটিস করেছিলাম। আজকে আমাদের নেক্সট টপিক আমরা শুরু করব, সেটা হলো ট্রানজিশন কার্ভ। তো তোমরা সবাই হেডিং দিয়ে নাও। নেক্সট হেডিং সেটা হচ্ছে ট্রানজিশন কার্ভ। ট্রানজিশন কার্ভ। তো সবার আগে আমাদের জানতে হবে ট্রানজিশন কার্ভ জিনিসটা কি এবং ট্রানজিশন কার্ভ আমরা কেন হাইওয়েতে ইন্ট্রোডিউস করার দরকার কি পড়লো। আমরা এর আগে ট্রানজিশন কার্ভ দেখেছি, যখন আমরা অ্যাটেনমেন্ট অফ সুপারএলিভেশন করি তখন আমরা যে অ্যাটেনমেন্টটা করি সেটা কিন্তু মেনলি ট্রানজিশন কার্ভ জোনেই করি। অথবা আমরা যখন এক্সট্রা ওয়াইডনিং পড়েছি তখন আমরা দেখেছি যে এক্সট্রা ওয়াইডনিং যেটা প্রোভাইড করা হয় সেটা ধীরে ধীরে কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের ট্রানজিশন কার্ভেই দেওয়া হয়। ঠিক আছে, জিরো থেকে শুরু করে আমাদের যখন ট্রানজিশন কার্ভ শেষ হয় এবং সার্কুলার পোর্শন শুরু হয় তখন আমাদের ফুল এক্সট্রা ওয়াইডনিং আমরা অ্যাচিভ করি। কিন্তু এই যে দুটো কাজ আমরা আগে পড়েছি ট্রানজিশন কার্ভের সঙ্গে রিলেটেড, এই দুটোর কোনোটাই কিন্তু ট্রানজিশন কার্ভের প্রধান উদ্দেশ্য নয়। ট্রানজিশন কার্ভকে তাহলে আমরা কেন ইন্ট্রোডিউস করেছি এবং কেন তার দরকার পড়লো, চলো আগে সেটা ডিসকাস করা যাক। তো সবার আগে আমরা একটা জিনিস ডিসকাস করি, ট্রানজিশন কার্ভ যদি প্রোভাইড না করতাম তাহলে প্রবলেমটা কী হতো। তো সবার আগে আমরা প্রবলেমটা আমাদের ডিসকাস করি। ঠিক আছে, তো আমি এখানে তোমাদের কার্ভের লাইন ডায়াগ্রাম ড্র করবো। লাইন ডায়াগ্রাম ড্র করলে কি হবে, কি সময়টা বাঁচবে আর কি। তো লাইন ডায়াগ্রাম ড্র করছি। তো সবার আগে আমি দেখাচ্ছি তোমাদের, এই আমাদের এটা আমাদের স্ট্রেট রোড যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের স্ট্রেট রোড এবং তারপরে আমাদের স্ট্রেট রোড থেকে এটা আমাদের এখান থেকে শুরু হলো সার্কুলার কার্ভ। ঠিক আছে, স্ট্রেট রোড সার্কুলার কার্ভ, এটা আমাদের স্ট্রেটের সার্কুলারের জাংশন। তো আমরা যদি লিখি এখানে স্ট্রেটের সার্কুলার জাংশন, এটা হচ্ছে আমাদের স্ট্রেট, এটা আমাদের সার্কুলার। ঠিক আছে, স্ট্রেট সার্কুলার। এবার দেখো স্ট্রেট রোডে আমরা জানি কি রেডিয়াস হয় ইনফাইনাইট, মানে স্ট্রেট কোনো লাইনের কোনো রেডিয়াস হয় না। রেডিয়াস তখনই আসবে যখন হালকা কার্ভেচার ফর্ম হবে। ঠিক আছে, তো আমরা স্ট্রেট রোডের রেডিয়াস কিন্তু ইনফাইনাইট হয়। তো আমরা দেখে রেডিয়াস লিখি স্ট্রেট রোডের। ঠিক আছে, স্ট্রেট রোডের রেডিয়াস দিই আমরা এখানে। তো স্ট্রেট রোডের রেডিয়াস আমি দিচ্ছি এখানে, না স্ট্রেট রোডের রেডিয়াস দিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের আর ইকুয়ালস টু ইনফাইনাইট, মানে স্ট্রেট রোডের কোনো রেডিয়াস হয় না। কিন্তু যখন সার্কুলার কার্ভ বলছি, সার্কেল একটি হয়, কেন্দ্রবিন্দু থেকে সার্কেল ড্র করা হয়। তো যেহেতু সার্কুলার কার্ভ আছে, সার্কুলার কার্ভের একটা রেডিয়াস আছে নির্দিষ্ট। তো সার্কুলার কার্ভের যে রেডিয়াস সেটা আমরা দিচ্ছি, সার্কুলার কার্ভের যে রেডিয়াস সেটা আমি দিচ্ছি এখান থেকে আর। ঠিক আছে, সার্কুলার কার্ভের যে রেডিয়াস হয়ে গেল সেটা আমাদের, এটা হচ্ছে কেন্দ্র এবং রেডিয়াস হচ্ছে আর। ঠিক আছে, তো এবার স্ট্রেট রোডে যখন গাড়ি চলছে, দেখো এই যে গাড়ি চলছে, কোনো এখানে সেন্ট্রিফুগাল ফোর্স কিন্তু অ্যাক্ট করছে না। গাড়ি চলছে, হট করে কি আসলো, এই জাংশন পয়েন্ট যেখানে আমাদের স্ট্রেট রোডের সাথে সার্কুলার কার্ভ মিট করলো, সেই জাংশন পয়েন্ট আসার সঙ্গে সঙ্গে হট করে রেডিয়াস ইনফাইনাইট থেকে রেডিয়াস আর হয়ে গেলো। এবং রেডিয়াস ইনফাইনাইট থেকে রেডিয়াস আর হওয়ার ফলে এই জাংশন পয়েন্ট হট করে একটা আউটওয়ার্ড সেন্ট্রিফুগাল ফোর্স কিন্তু একটা সেন্ট্রিফুগাল ফোর্স বলো, তারপর গাড়ির উপরে হট করে এসে পড়ছে। তো যে সেন্ট্রিফুগাল ফোর্সটার উপর গাড়ির উপর অ্যাক্ট করবে সেটা কি হবে, আউটওয়ার্ড ডাইরেকশনে এই পয়েন্টেই। ঠিক আছে, সেন্ট্রিফুগাল ফোর্স যেটা অ্যাক্ট হবে সেটা পি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এই সেন্ট্রিফুগাল ফোর্সটা হট করে আমাদের গাড়ির উপর অ্যাক্ট করছে। তো আমাদের সিনারিওটা কি ছিল, আমাদের সিনারিওটা অনেক এরকম ছিল, এখান থেকে যাচ্ছি, কোনো সেন্ট্রিফুগাল ফোর্স নেই, কিছু নেই, হট করে পি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, সেন্ট্রিফুগাল ফোর্স গাড়ির মধ্যে ইন্ট্রোডিউস হয়ে গেল, পি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এই সেন্ট্রিফুগাল ফোর্সটা যে ইন্ট্রোডিউস হলো, তো গাড়ির যে যারা প্যাসেঞ্জার বলো, ড্রাইভার বলো, হট করে একটা রেডিয়ালি আউটওয়ার্ড একটা জার্ক ফিল হলো। ঠিক আছে, রেডিয়াল জার্ক বা যাকে বলা হচ্ছে সেন্ট্রিফুগাল জার্ক। ঠিক আছে, গাড়ির সমস্ত প্যাসেঞ্জার, ড্রাইভার থেকে শুরু প্যাসেঞ্জার সবাই ফিল করলো। এবং যতবারই আমাদের স্ট্রেট লাইন থেকে সার্কুলার কার্ভে ঢুকবে, ঠিক আছে, প্রত্যেকবারই এরকম জার্ক ফিল করবে। মানে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যখন বাসে করে যাই এবং ড্রাইভার দেখবে হট করে একটা টার্নিং দিল, টার্নিংয়ে কী হয়, যারা যত প্যাসেঞ্জার আছে বাইরের দিকে সবাই ঝুঁকে পড়ে, যারা বসে থাকুক বা যারা দাঁড়িয়ে থাকলে বেশি ফিল করতে পারবে তোমরা এরকম কাত হয়ে যাচ্ছ, যারা বসে আছে তারাও কম বেশি ফিল করতে পারে যখন সাডেন টার্ন ড্রাইভার নেয়। তো এই
যে আউটওয়ার্ড যে তোমরা একটা ডিসকমফোর্ট ফিল করো, যে বাইরের দিকে ঝুঁকে পড়ো, ঠিক আছে, এটা কেন হয়? হট করে তোমার টার্নিং নেওয়ার জন্য, ঠিক আছে। তার মানে তোমরা রেডিয়ালি আউটওয়ার্ড একটা জার্ক ফিল করো। এবার যদি আমাদের কোনো এখানে বারবারই থাকতো স্ট্রেট সার্কুলার, তাহলে কী হতো? বারবারই যখন ডানে হতো বাই হতো, ডানে হতো বাই হতো, যে কোনো রোডে যাওয়ার সময়, রোড তো পুরো একবার স্ট্রেট লাইন হয় না, ডানে বাই কার্ভ ইন্ট্রোডিউস হতেই থাকে, ঠিক আছে, হাইওয়েতে। তো যখন ডানে হতো বাই হতো, আমরা বারবার সেন্ট্রিফুগাল জার্ক বলো বা রেডিয়াল জার্ক বলো আউটওয়ার্ড ফিল করতাম, এবং আমরা ডিসকমফোর্ট ফিল করতাম। যেটা পাহাড়ি রাস্তায় যারা যায় তারা দেখে থাকে, পাহাড়ি রাস্তায় শুধু ডানে বাই আমাদের কার্ভে ভর্তি, এবং অনেকে কিন্তু পাহাড়ি রাস্তায় শুনে গেলে গা গোলায় বা বমি পায়। কারণ কি? সেখানে তারা প্রচুর সেন্ট্রিফুগাল জার্ক, রেডিয়াল জার্ক ফিল করে, যেটা আমাদের নর্মাল রোডে আমরা ফিল করি না। তো এই সেন্ট্রিফুগাল জার্কটাকে আমরা কি করে অ্যাভয়েড করব, ঠিক আছে, কি করে অ্যাভয়েড করব সেটাই আমাদের জানা দরকার। এবং এই যে প্রবলেমটা এবং এই সেন্ট্রিফুগাল জার্কটা অ্যাভয়েড করার জন্য আমরা ইন্ট্রোডিউস করি হচ্ছে ট্রানজিশন কার্ভ। এই রেডিয়াল জার্কটাকে আমরা অ্যাভয়েড করার জন্য প্রোভাইড করে থাকি ট্রানজিশন কার্ভ। ট্রানজিশন কার্ভ কী করে এবং ট্রানজিশন কার্ভ জিনিসটা কী? তো সবার আগে আমি দেখাচ্ছি আবার সেম জিনিসটাই যেটা ড্র করেছিলাম। এই দেখো, এই ছিল আমাদের স্ট্রেট, ঠিক আছে। স্ট্রেটের পরে এখানে একটা নতুন আমাদের এখানে একটা ইন্ট্রোডিউস হলো ট্রানজিশন কার্ভ। এই হচ্ছে ট্রানজিশন, এবং ট্রানজিশনের পরে এখানে আসলো সার্কুলার। আমি সার্কুলার কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে, সার্কুলার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই হলো সার্কুলার, ঠিক আছে, এই হলো আমাদের সার্কুলার। তো এবার দেখো সার্কুলারটা কি করছে দেখে নাও তোমরা সবাই। সার্কুলারটা কি করছে? তো সবার আগে স্ট্রেট পোর্শন নর্মাল গাড়ি যাচ্ছিল, গাড়ি যেতে এই পয়েন্টটা মিট করে, এটা আমাদের স্ট্রেট লাইনের ট্রানজিশনের শুরু। এই পয়েন্টটাকে বলা হচ্ছে স্টার্ট অফ ট্রানজিশন কার্ভ। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হচ্ছে স্টার্ট অফ ট্রানজিশন কার্ভ, ঠিক আছে, স্টার্ট অফ ট্রানজিশন কার্ভ। তো এটা আমাদের স্টার্ট, ঠিক আছে। স্টার্টিং পয়েন্টে কি হলো? আমাদের স্ট্রেট লাইন ছিল, জাস্ট ট্রানজিশন কার্ভ শুরু হলো। তো এই পয়েন্টে কি আমাদের রেডিয়াস হয় r ইকুয়ালস টু ইনফাইনাইট, ঠিক আছে, আমাদের রেডিয়াস হয় r ইকুয়ালস টু ইনফাইনাইট। এবার যখন আমাদের যত এগোচ্ছে এখান থেকে স্টার্টিং করে শুরু করে এই যে আরেকটা পয়েন্ট এখানে আমাদের দেখো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হচ্ছে এন্ড অফ ট্রানজিশন কার্ভ, ঠিক আছে। যেখানে ট্রানজিশন কার্ভটা সার্কুলার কার্ভের সঙ্গে মিট করছে সেটাকে বলা হচ্ছে এন্ড অফ ট্রানজিশন কার্ভ। যেখানে যেখানে ট্রানজিশন কার্ভটা স্ট্রেট লাইনের সঙ্গে মিট করছে সেটাকে বলা হচ্ছে স্টার্ট অফ ট্রানজিশন কার্ভ। তো এটা আমাদের স্টার্ট হয়ে গেল, এবং সেম এটা আমাদের এন্ড অফ ট্রানজিশন কার্ভ হয়ে গেল, ঠিক আছে, এন্ড অফ ট্রানজিশন কার্ভ। এটা আমাদের এন্ড, ঠিক আছে। যেই ট্রানজিশন কার্ভটা এন্ড হলো, সার্কুলার কার্ভ শুরু হলো। সার্কেলের মানে তার একটা নির্দিষ্ট রেডিয়াস আছে, আমাকে ফিক্স রেডিয়াস। তো এর যে রেডিয়াস হলো এটা কেন্দ্রবিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এবং এর যে রেডিয়াস হয়ে গেল, রেডিয়াস হচ্ছে r, ঠিক আছে। তার মানে r ইকুয়াল টু ইনফাইনাইট থেকে এবং ধীরে ধীরে রেডিয়াস r এ চলে আসলো, ঠিক আছে, একটা লেন্থ কভার করলো। এবং এই r ইকুয়াল টু ইনফাইনাইট থেকে রেডিয়াস ইকুয়াল টু r হওয়ার জন্য একটা লেন্থ কভার করলো, যে লেন্থটাকে আমরা লিখছি LT কি লেন্থ অফ ট্রানজিশন কার্ভ। তো ট্রানজিশন কার্ভ হলো এমন একটা কার্ভ, ঠিক আছে, এমন একটা প্রোফাইল, ঠিক আছে, যেটা আমাদের ইনফাইনাইট রেডিয়াস থেকে ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্টে গ্র্যাজুয়ালি রেডিয়াসকে ডিক্রিজ করতে থাকে, এবং আমাদের সেন্ট্রিফুগাল ফোর্সকে গ্র্যাজুয়ালি ইন্ট্রোডিউস করতে থাকে, ঠিক আছে। এমন একটা কার্ভ যেটা আমাদের রেডিয়াসকে ধীরে ধীরে ইনফাইনাইট থেকে ডিক্রিজ করে, ঠিক আছে, ডিক্রিজ করে আরে নিয়ে আসে, এবং সেন্ট্রিফুগাল ফোর্সকে ধীরে ধীরে জিরো থেকে ইন্ট্রোডিউস করতে ফুল যারা সেন্ট্রিফুগাল ফোর্স সার্কুলার কার্ভে আমাদের যেটা হবে ফিল করবে, সেই ফুল সেন্ট্রিফুগাল ফোর্সটাকে মানে ইন্ট্রোডিউস করে। তো এখানে যদি আমরা সেন্ট্রিফুগাল ফোর্স লিখি, সেন্ট্রিফুগাল ফোর্স আমাদের এখানটা কি ছিল? এখানে ছিল P1 ইকুয়ালস টু mv²/r। যেহেতু r ইনফাইনাইট, তাই এটা হয়ে গেল আমাদের 0। আর এইখানে এসে গেল সার্কুলার পোর্শনে P2 ইকুয়ালস টু mv²/r,
আর কি হলো, P1 জিরো ছিল, স্টার্টিং পয়েন্টে কোনো সেন্ট্রিফুগাল ফোর্স ছিল না, ধীরে 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 প্রত্যেকটা পয়েন্টে হালকা হালকা করে সেন্ট্রিফুগাল ফোর্স ইন্ট্রোডিউস হতে থাকলো, হতে 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 যখন আমাদের ট্রানজিশন কার্ভ এন্ড হলো, সেন্ট্রিফুগাল ফোর্সের ভ্যালু হয়ে গেল mv²/r। এটা ধীরে ধীরে ইন্ট্রোডিউস করলো। এখানে কি ছিল, আমাদের সাডেন হট করে আমাদের সাডেন সেন্ট্রিফুগাল ফোর্স কিন্তু ইন্ট্রোডিউস হয়ে গেছিলো, ঠিক আছে। এখানে দেখো আমাদের কি হট করে সাডেন সেন্ট্রিফুগাল ফোর্স ইন্ট্রোডিউস হয়ে গেছিলো, কিন্তু এখানটায় কি হলো, ধীরে 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 ইন্ট্রোডিউস হলো। তার মানে আমরা কি করলাম, গ্র্যাজুয়ালি সেন্ট্রিফুগাল ফোর্সকে ইন্ট্রোডিউস করলাম বাই প্রোভাইডিং ট্রানজিশন কার্ভ, ঠিক আছে। এবং আমাদের যে রেডিয়াস ছিল ইনফাইনাইট থেকে ধীরে 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 কমতে কমতে আর এটাকে অ্যাচিভ করলাম। তো ট্রানজিশন কার্ভের যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে প্রধান ট্রানজিশন কার্ভের মানে মেন তোমার লক্ষ্য কি, সেটা হলো গিয়ে সেন্ট্রিফুগাল ফোর্সকে ধীরে 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 ইন্ট্রোডিউস করা, কোনো একটা কার্ভে সেন্ট্রিফুগাল ফোর্সকে ধীরে ধীরে ইন্ট্রোডিউস করা, এটা হচ্ছে এর মেন লক্ষ্য। এবং তার সেটা রেডিয়াল জার্ক বলো বা সেন্ট্রিফুগাল জার্ক বলো, সেটাকে অ্যাভয়েড করা, ঠিক আছে। যদি বলি এলিমিনেট করা, সেটা ভুল হবে, অ্যাভয়েড করা। ধীরে ধীরে যখন ইন্ট্রোডিউস করবো আমরা কোনো একটা জিনিসকে সেন্ট্রিফুগাল ফোর্সকে, তো অটোমেটিকলি আমার যেটা রেডিয়াল জার্ক বা সেন্ট্রিফুগাল জার্ক বলো, ঠিক আছে, সেটা কিন্তু অটোমেটিকলি অ্যাভয়েড হয়ে যাচ্ছে আর আমরা ফিল করতে পারছি না। তো আমাদের প্রবলেম ছিল এটা, এবং তার সলিউশন হিসেবে এটা আসলো, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস দেখো, যে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, যে এখানে এই যে যে লেন্থ, ঠিক আছে, আমাদের স্টার্ট এইদিকে এন্ড এদিকে, মানে লেন্থটা ধীরে 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 এইদিকে বাড়ছে। তো আমার যে এই যে লেন্থ হয়ে গেল, লেন্থকে আমাদের এলটি লিখি, এলটি এখানে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াস। ইনভার্সলি প্রপোর্শনাল বলতে কি বলছে, দেখো যত আমাদের লেন্থ এখানে জিরো, মানে কোনো লেন্থ নেই, ট্রানজিশন কার্ভ এখান থেকে শুরু হচ্ছে, এখানে শুরু হচ্ছে লেন্থ এখানে জিরো, রেডিয়াস ইনফাইনাইট, একটু বাড়লো লেন্থ, একটু বাড়লো রেডিয়াস একটু কমলো, ঠিক আছে। লেন্থ একটু বাড়লো রেডিয়াস আর কমলো, লেন্থ বাড়লো রেডিয়াস কমলো, লেন্থ বাড়লো রেডিয়াস কমলো, কমতে 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 লেন্থ যখন ফুল এখানে অ্যাচিভ করলাম এলটি, তার ফলে যাই হতে পারে 50 মিটার হতে পারে, 100 মিটার হতে পারে, যে আমরা ফুল ট্রানজিশন কার্ভের লেন্থ অ্যাচিভ করলাম, তখন আমার রেডিয়াস গিয়ে আরে চলে আসলো, ঠিক আছে। এখানে ইনফাইনাইট থেকে ধীরে ধীরে কমতে কমতে আরে চলে আসলো। তো আমাদের এখানে বলতে পারি, ঠিক আছে, আমাদের এখানে বলতে পারি এই এলটি যত বাড়বে রেডিয়াস তত কমবে, এলটি যত বাড়বে রেডিয়াস তত আমাদের কমবে, ঠিক আছে। এলটি যত বাড়বে তত আমাদের রেডিয়াস কমবে। তো এটা ছিল আমাদের সেন্ট্রিফুগাল কার্ভ, ঠিক আছে। সেন্ট্রিফুগাল কার্ভ কেন আমরা ইন্ট্রোডিউস করলাম। এবার আরেকটা জিনিস তোমাদের দেখো, এই যে সেন্ট্রিফুগাল কার্ভে কি হচ্ছে, ধীরে ধীরে ইন্ট্রোডিউস করছি, ঠিক আছে। তো আমাদের যে প্রথম স্টার্ট পয়েন্টে ছিল, স্টার্ট পয়েন্টে ছিল এটা সেকশন 1 লিখি, এটা আমাদের 1 লিখি, এটা আমাদের 1, এটা আমাদের 2, ঠিক আছে। তো এখানে সেন্ট্রিফুগাল ফোর্স যদি আমি হেডিং দিই, সেন্ট্রিফুগাল ফোর্স কোথায় কত আছে তুমি একবার দেখে নাও, তোমরা একবার দেখে নাও। এখানে আমি লিখছি সেন্ট্রিফুগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে। সেন্ট্রিফুগাল ফোর্স কি হচ্ছে, সেন্ট্রিফুগাল ফোর্স কি হচ্ছে, 1 এ যেটা হয়ে গেল P1 ইকুয়ালস টু 0, P2 ইকুয়ালস টু mv²/r, ঠিক আছে, mv²/r। এবার তাহলে কি হলো, P1 2 ফ্রম 1 to 2, ঠিক আছে। যদি আমি লিখি ফ্রম 1 to 2, তার মানে কি এই 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট অবধি, ঠিক আছে। টোটাল আমাদের যেটা পি হলো, মানে চেঞ্জ সেন্ট্রিফুগাল ফোর্সে চেঞ্জ হলো, ঠিক আছে। P2 মাইনাস P1 যদি আমরা লিখি, তো টোটাল আমাদের পি হয়ে গেল P ইকুয়ালস টু mv²/r, ঠিক আছে। মানে P বলতে কি হলো, দুটোর মধ্যে ডিফারেন্স, P2 মাইনাস P1 ইকুয়াল টু mv²/r মাইনাস 0 ইকুয়াল টু ডাইরেক্ট লিখেছি P ইকুয়ালস টু mv²/r, ঠিক আছে। এটা 1 থেকে 2 তে ধীরে ধীরে ইন্ট্রোডিউস হলো, এবং ধীরে ধীরে ইন্ট্রোডিউস হলো, কি করে ইন্ট্রোডিউস হলো, যত আমাদের রেডিয়াস কমছে, দেখো এখানে কি হচ্ছে, আমাদের যত এখানে রেডিয়াসটা কমছে, রেডিয়াস কমছে, রেডিয়াস কমছে, পি বাড়ছে, ঠিক আছে। রেডিয়াস আরও কমছে, পি আরও বাড়ছে, রেডিয়াস আরও কমছে, পি আরও বাড়ছে। এভাবে ধীরে 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 আমরা সেন্ট্রিফুগাল ফোর্সকে কিন্তু আমাদের এই
কার্ভের মধ্যে ইন্ট্রোডিউস করলাম, এবং যখন আমরা সার্কুলার পোর্শনে গেলাম তখন সম্পূর্ণ আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স ফুল mv²/, সেটা কিন্তু অ্যাচিভ করলাম। ঠিক আছে, সেটা আমাদের অ্যাচিভ করলাম। তো এটাকে আমি ব্র্যাকেটে রাখছি। একটা বেসিক আইডিয়া তোমাদের হলো সেন্ট্রিফুগাল মানে ফোর্স কী করে ইন্ট্রোডিউস করা হয়, এবং তোমাদের ট্রানজিশন কার্ভ জিনিসটাকে একটা মোটামুটি একটা রাফ আইডিয়া হলো। তো এখন তোমরা লিখবে, লেখার আগে আমি দু একটা লাইন লিখিয়ে দিই, ডেফিনেশন লিখে দিই, তারপরে তোমাদের যেমন করে বলবো তেমন করে তোমরা লিখবে। ঠিক আছে, তো সবার আগে তোমরা হেডিং দিয়েছিলে, হেডিং না দিয়ে আবার দিয়ে নাও ট্রানজিশন কার্ভ। ঠিক আছে, এই হেডিংটা দাও, আমি বলছি এবার লেখো তোমরা। তো এবার তোমরা লিখবে ট্রানজিশন কার্ভ লিখে সবার ফার্স্টে লেখো transition curve is provided in horizontal alignment to change the nature or profile slash দিয়ে profile লিখবে, to change the nature slash profile। এই যে এরকম দেখে নাও। ঠিক আছে, এই যে nature/profile, ঠিক আছে, এরকম করে লিখবে। to change the nature/profile of curve gradually from straight to circular, gradually from straight to circular, full stop। প্যারা চেঞ্জ, পরের প্যারায় লেখো transition curve has a radius equal to infinite, transition curve has a radius equals to infinite at straight end, which gradually changes to designed radius r inverted comma মধ্যে to designed radius r towards circular curve end, ঠিক আছে। তো লেখার পরে ঠিক আছে, এইটা আর ড্র করার মনে হয় দরকার নেই কারো। ঠিক আছে, যদি কারো ড্র করতে মনে হয় তো ড্র করো। ঠিক আছে, তারপরে তোমরা এই জিনিসটা লিখে নিও। ঠিক আছে, এই জিনিসটা লিখে নিও, এবং এখানে দেখি ডবল লিখলে তোমাদের অসুবিধা, কিছু মুছে দিচ্ছে দাঁড়াও। মুছে দিয়েছি। ঠিক আছে, সবার আগে এটা লিখে নাও LT ইনভার্সলি প্রপোর্শনাল 1/r, তারপরে এই ডায়াগ্রামটা তোমরা ড্র করে নাও। ঠিক আছে, এই ডায়াগ্রামটা ফার্স্টে ড্র করবে তোমরা, তারপরে এই ডায়াগ্রামটা ড্র করা হয়ে গেলে তোমরা লিখবে এই যে পাশেরটা। এই ডায়াগ্রামটা যখন ড্র হয়ে যাবে তারপরে তোমরা এই পাশেরটা লিখবে, কারণ ওই ডায়াগ্রাম ড্র করার থাকলে ড্র করে নিও, আমি তোমাকে একবার দিয়ে দিলাম। ঠিক আছে, আমার মতো ড্র করার দরকার নেই, তবু যদি তোমার কারো ড্র করার ইচ্ছে থাকে ড্র করে নিও। বাকি এই ডায়াগ্রাম ড্র করবে, প্রথমে লিখবে LT ইনভার্সলি প্রপোর্শনাল 1/r, তারপরে এই ডায়াগ্রাম ড্র করো। ঠিক আছে, পজ করে ড্র করে নাও। তো ওটা ড্র করার পরে এই সেন্ট্রিফুগাল ফোর্স এটা লেখো। ঠিক আছে, এখানে লিখো গ্র্যাজুয়ালি ইন্ট্রোডাকশন অফ সেন্ট্রিফুগাল ফোর্স, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা কি লিখবো, gradually introduction of centrifugal force, ঠিক আছে, গ্র্যাজুয়ালি ইন্ট্রোডাকশন অফ সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এবার এটা লিখে নাও। ঠিক আছে, এটা পজ করে লেখেন, আমি সরে যাচ্ছি।
একটু সরে যাচ্ছি। এবার তোমরা পজ করে এই জিনিসটা লিখে নাও। তো আশা করছি এটা লেখা হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা যে ট্রানজিশন কার্ভ হলো সেটা প্রোভাইড করার কী কী অবজেক্টিভ সেটা লিখবো, ঠিক আছে। 4টে পয়েন্টে তোমরা লিখে নাও, হেডিং দাও অবজেক্টিভ টু প্রোভাইড ট্রানজিশন কার্ভ, অবজেক্টিভস টু প্রোভাইড ট্রানজিশন কার্ভ, অবজেক্টিভস টু প্রোভাইড ট্রানজিশন কার্ভ, ঠিক আছে। রোমান 1 2 3 4 দেবে। প্রথমে 1 লেখো, টু ইন্ট্রোডিউস centrifugal force gradually, to introduce centrifugal force gradually, to introduce centrifugal force gradually. 2 নম্বর, to avoid sudden jerk slash radial jerk, JERK jerk spelling, slash centrifugal jerk, ঠিক আছে। সাডেন জার্ক বলতে পারো, রেডিয়াল জার্ক বলতে পারো, সেন্ট্রিফিউগাল জার্ক বলতে পারো। টু অ্যাভয়েড সাডেন জার্ক, রেডিয়াল জার্ক, সেন্ট্রিফিউগাল জার্ক। 3 নম্বর পয়েন্ট, টু অ্যাটেন সুপার এলিভেশন গ্র্যাজুয়ালি, টু অ্যাটেন সুপার এলিভেশন গ্র্যাজুয়ালি, টু অ্যাটেন সুপার এলিভেশন গ্র্যাজুয়ালি। 4 নম্বর পয়েন্ট, to attain extra widening gradually, to attain extra widening gradually, to attain extra widening gradually. তো এবার আমরা নেক্সট পয়েন্টের হেডিং দেবো, ঠিক আছে, নেচার অফ ট্রানজিশন কার্ভ। নেক্সট স্লাইডে যাচ্ছি, তোমরা হেডিং দাও নেচার অফ ট্রানজিশন কার্ভ। তো হেডিং দিচ্ছি নেচার অফ ট্রানজিশন কার্ভ, ট্রানজিশন কার্ভ। আমরা এতক্ষণ তোমাদের যে কথাটা বললাম, ঠিক আছে, যে আমাদের ট্রানজিশন কার্ভ কী হয়, রেডিয়াস ধীরে 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 আমাদের গ্র্যাজুয়ালি ডিক্রিজ হতে থাকে, ঠিক আছে। যত আমাদের লেন্থ বাড়তে থাকে তখন রেডিয়াস প্রত্যেকটা পয়েন্ট থেকে ধীরে 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 ডিক্রিজ হতে থাকে এবং ধীরে ধীরে গিয়ে আমার সার্কুলার কার্ভের রেডিয়াসের সঙ্গে ম্যাচ করে যায়। এবং এই যে প্রপার্টিসটা বললাম, রেডিয়াস ইনফাইনাইটের থেকে ধীরে 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 ডিক্রিজ হতে হতে রেডিয়াস আর হয়ে যায়, এরকম জেনারেলি 3 ধরনের আমাদের কার্ভেই দেখতে পাই, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের স্পাইরাল কার্ভ, ল্যামনিস্কেট আর কিউবিক প্যারাবোলা, ঠিক আছে। তো আমি যে 3 ধরনের কার্ভের প্রোফাইল সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা হাইওয়েতে কোনটা মানে ইউজ করে থাকি সেটা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো আমার যে জেনারেলি যে 3 ধরনের কার্ভ আছে যাতে এই প্রপার্টি দেখায়, ঠিক আছে, সেই 3 ধরনের কার্ভকে আমি ড্র করছি ফার্স্টে। 3 ধরনের কার্ভকে আমি ফার্স্টে ড্র করছি। তিন ধরনের কার্ভকে আমি ড্র করে নিই একবার। তো এটা আমাদের গ্রাফ মোটামুটি বানিয়েছে, একটা গ্রাফ বানালাম, ঠিক আছে। তো এটা আমাদের কিন্তু অরেঞ্জ থেকে এই ডটেড লাইনটা আমি ড্র করেছি, একটু 19-20 হতে পারে সেটা। তো সবার আগে আমি দেখাচ্ছি স্পাইরাল কার্ভ। স্পাইরাল কেমন হয় সবাই সেটা দেখে নাও। স্পাইরাল অরিজিন থেকে শুরু করে
এটা আমাদের স্পাইরাল হলো, ঠিক আছে। স্পাইরালের পরে আমরা যদি দেখি ল্যামনিস্কেট, ল্যামনিস্কেট কেমন আছে তোমরা দেখে নাও। ল্যামনিস্কেট এখান থেকে শুরু করে আবার ব্যাক করে অরিজিনে চলে আসলো, এটা হলো ল্যামনিস্কেট। এরকম করে ঘুরে আবার ল্যামনিস্কেট এখানে ব্যাক করে অরিজিনে চলে আসলো। এবং তারপরে সবার লাস্ট যেটা, সেটা হচ্ছে কিউবিক প্যারাবোলা, ঠিক আছে। লাস্ট হচ্ছে কিউবিক প্যারাবোলা। তো এটা হলো আমাদের কিউবিক প্যারাবোলা, ঠিক আছে। তো সবার আগে এটা হচ্ছে স্পাইরাল, ল্যামনিস্কেট, কিউবিক প্যারাবোলা। আমি নাম দিয়েছি প্রত্যেকটার, নাম প্রত্যেকটা তোমার নাম্বারিং করে দিচ্ছি। এটা হয়ে গেল আমাদের 1, এটা 2, এটা আমাদের 3, ঠিক আছে। তো এই যে কটা কার্ভ ড্র করলাম, প্রত্যেক কার্ভের কিন্তু প্রপার্টি আমাদের যত লেন্থ বাড়তে থাকে তত রেডিয়াস কমতে থাকে, তিনটে কার্ভেরই প্রপার্টি, ঠিক আছে। তো আমরা হাইওয়েতে এটা ইউজ করি, হাইওয়ে যেটা আমাদের হরাইজন্টাল এলিমেন্ট ডিজাইনের সময়, ঠিক আছে, আমরা কিন্তু ইউজ করি আমাদের স্পাইরাল কার্ভকে। স্পাইরালকে আমরা হাইওয়ের হরাইজন্টাল এলিমেন্ট ডিজাইনের সময় ইউজ করে থাকি। তারপরে আমরা এটা ল্যামিনেস্কেট বলি, ল্যামিনেস্কেটের মধ্যে কোথাও ইউজ করি না, ল্যামিনেস্কেটটা কোথাও কিন্তু ইউজ হয় না। তো আর যে 3 নম্বর হয়ে গেল কিউবিক প্যারাবোলা, ঠিক আছে। এটা আমরা যখন ভ্যালি কার্ভ ডিজাইন করি হাইওয়ে, ঠিক আছে, ভার্টিক্যাল এলিমেন্টসে, তো ভ্যালি কার্ভ ডিজাইনের সময় আমরা কিউবিক প্যারাবোলাটা ইউজ করি, ঠিক আছে। তো তাছাড়া এখানে আর ইউজ হয় না, আর রেলওয়েতে আমাদের কিউবিক প্যারাবোলা ইউজ হয়, তখন রেলওয়ে যখন পড়বো তখন তোমরা জানবে আবার। বাকি আমরা মেনলি জিওমেট্রিক ডিজাইনেতে আমরা স্পাইরাল কার্ভে কিন্তু ইউজ করে থাকি। আমাদের যত এলিমেন্ট ডিজাইন হয় ট্রানজিশন কার্ভের, আমাদের কিন্তু এই আমাদের স্পাইরাল প্রোফাইলই ইউজ করা হয়, ঠিক আছে। তো তোমরা এটা লিখেও নিতে পারো, ঠিক আছে, নাম ভুলে যাবে নাহলে, এক এক করে লিখে নাও। তো এরকম পাশে লিখে দিচ্ছি, পাশে লিখে দিচ্ছি তোমার এক হলো স্পাইরাল, স্পাইরাল ল্যামনিস্কেট এন্ড 3 নম্বর হলো কিউবিক প্যারাবোলা। স্পেলিং ল্যামনিস্কেট একটু ভুল লিখেছি, ল্যামনিস্কেট, কিউবিক প্যারাবোলা, ঠিক আছে। তো এই তিনটে নামটা লিখে নাও, এই ডায়াগ্রামটা ড্র করো না, তারপরে আমার কিছু লেখা আছে, ঠিক আছে। এরপর আমি স্পাইরালের প্রপার্টিস তোমাকে এক করে বলবো। তো এই ডায়াগ্রামটা ড্র করে নাও, আর এই তিনটে তোমরা জিনিস এখানে লিখে নাও, ঠিক আছে। এর পাশে তোমরা লিখলে লিখে যেতে পারো স্পাইরাল কার্ভ কোথায় ইউজ হয়, ঠিক আছে, হরিজন্টাল অ্যালাইনমেন্টস ইউজ হয়, ল্যামনিস্কেট কোথাও ইউজ হয় না, কিউবিক প্যারাবোলা ভ্যালি কার্ভের ইউজ হয়, ডিজাইন অফ ভ্যালি কার্ভ ইউজ হয়। পাশে লিখলে লিখে নিতে পারো, ঠিক আছে। তাহলে আমি এটা পাশে লিখেই দিচ্ছি তোমাদের, তাহলে তোমাদের আর কোথাও খাটাখাটনি করতে হবে। তো স্পাইরাল যেটা হয়ে যাচ্ছে আমাদের হরাইজন্টাল এলিমেন্টস ল্যামনিস্কেট কোথায় ইউজ হয় না, আর কিউবিক প্যারাবোলা হচ্ছে ডিজাইন অফ ভ্যালি কার্ভ, ডিজাইন অফ ভ্যালি কার্ভ, ঠিক আছে এইটা। তো এরপরে আমরা নেক্সটে যাব, আমার নেক্সট পয়েন্টে যাব। নেক্সট পয়েন্টে আমরা কি লিখব, স্পাইরাল ট্রানজিশন কার্ভ, এর সম্বন্ধে আমরা লিখব। তো আমরা কি লিখবো এবার, স্পাইরাল ট্রানজিশন কার্ভ আলাদা ভাগ করে দিলাম। তো আমি হেডিং দিচ্ছি এখানে নিচেই, সাব হেডিং বলতে পারো, স্পাইরাল ট্রানজিশন কার্ভ,
কার্ভ, স্পাইরাল ট্রানজিশন কার্ভ। তো স্পাইরাল ট্রানজিশন কার্ভে তোমরা লিখতে পারো, এক এক করে পয়েন্ট লেখো। আমরা প্রথমে এটা লিখেছিলাম, ঠিক আছে, লেন্থ অফ ট্রানজিশন কার্ভ রেডিয়াসে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তো এখানে লেখো, তুমি আবার লিখতে পারো এলটি ইনভার্সলি প্রপোর্শনাল 1/r, ঠিক আছে, এলটি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r। তারপরে তোমরা 2 নম্বর কি লিখতে হচ্ছে আইডিয়াল ট্রানজিশন কার্ভ, আইডিয়াল ট্রানজিশন কার্ভ, ঠিক আছে। যে কটা প্রোফাইল আছে 3টে, তার মধ্যে কিন্তু এটা হচ্ছে আইডিয়াল ট্রানজিশন কার্ভ, ঠিক আছে। আইডিয়াল ট্রানজিশন কার্ভ এটা কেন বলা হয় একটু পরে বলছি। তারপরে 3 নম্বর পয়েন্টে কি লিখতে পারো তোমরা, যে 3 নম্বর পয়েন্টে আর কি লেখা যায়, used for design in horizontal alignments, ঠিক আছে, used for designing horizontal alignments, horizontal alignments, ঠিক আছে। আর যেটা হচ্ছে গিয়ে এই 3টে পয়েন্ট বাদে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হলো কি রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে। এটার জন্যই এটাকে আইডিয়াল ট্রানজিশন কার্ভ বলা হয়, কারণ এখানে রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয়। রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশনটা কি তোমাদেরকে বলছি, একটু পরে ভালো করে বলবো, ঠিক আছে। তো এখানে সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন যেটা বলা হচ্ছে, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন, তো সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন যেটা হয়ে গেল, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন এ ফাইনাল মাইনাস এ ইনিশিয়াল বাই এখানে হচ্ছে কি টি, রেট বলতে কি বলছে টি বোঝাচ্ছে, অ্যাক্সিলারেশন মাইনাস অ্যাক্সিলারেশন ইনিশিয়াল। এবার অ্যাক্সিলারেশন ফাইনাল আর অ্যাক্সিলারেশন ইনিশিয়াল কোনটা সেটা তোমরা দেখতে পারবে এখানে, ঠিক আছে, আমাদের আগের পেজে নিয়ে যাচ্ছি। আগের পেজে আমরা যাই, এখানে আমরা ড্র করেছিলাম, ঠিক আছে, আমরা এটা P1 করেছিলাম mv²/r, ঠিক আছে। এবার আমরা জানি কি, যদি সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল টু ফোর্স কি হয়, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো আমরা যেখানে P1 যেখানে আমরা লিখেছিলাম, P1 আমরা কি লিখেছিলাম, এখানে P1 ইকুয়ালস টু মাস ইন্টু এ ইনিশিয়াল, এখানে এ ইনিশিয়ালটা হচ্ছিল 0, আর এখানে P2তে মাস ইন্টু এ ফাইনাল। তো এখান থেকে যদি আমি ড্র করি, এ ফাইনাল কি হচ্ছিল v²/r, এ ফাইনাল হচ্ছিল v²/r, ঠিক আছে। এটা ইনিশিয়াল 0 ছিল, ফাইনাল v²/r। এটা হয়ে যাবে সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন, নর্মাল অ্যাক্সিলারেশন না, এই যে আমি লিখেছি না রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন, যেটা বলছি তোমাদেরকে রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন, এটা একবার মনে করেন তো গাড়ি স্ট্রেট লাইনে অ্যাক্সিলারেট করছে না, স্ট্রেট লাইনে যে স্পিডে চলছিল সেই স্পিডেই গাড়ি চলছে। এটা রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন বলতে রেডিয়াল ডাইরেকশনে যে আমাদের রেডিয়াল যে তোমার অ্যাক্সিলারেশন হচ্ছে, রেডিয়াল অ্যাক্সিলারেশন, সেটাকে বলছে রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। যেহেতু আমাদের রেডিয়ালে একটা ফোর্স ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ইন্ট্রোডিউস হচ্ছে, যখনই ফোর্স ধীরে ধীরে ইন্ট্রোডিউস হচ্ছে, মাস সেম, তার মানে কি ধীরে ধীরে অ্যাক্সিলারেট করছে কিছু একটা, সেটাকে বলা হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এবং রেডিয়াল অ্যাক্সিলারেশন এখানে 0 থেকে তোমার হচ্ছে গিয়ে এই 0 থেকে তোমার v²/r সেখানে যাচ্ছে, ঠিক আছে, 0 থেকে v²/r, এম মাস কনস্ট্যান্ট ছিল। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই আমি পয়েন্টটা তোমাদের লিখিয়ে দেবো, ঠিক আছে, ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এই জিনিসটা লেখো, তারপর এটা আরও ডিটেলসে পরে যখন লেন্থ ক্যালকুলেশন করবো তখন এটা সম্বন্ধে আরও ডিটেলসে বলবো, ঠিক আছে। কনস্ট্যান্ট ইকুয়ালস টু সি, ঠিক আছে, কনস্ট্যান্ট ইকুয়াল টু সি। তো এই জিনিসটা আবার তোমরা লিখবে, তার আমি বলেইছি, তারপরে লিখবে। তো এখানে হচ্ছে স্পাইরাল ট্রানজিশন কার্ভ তোমরা হেডিং দিয়েছো, এবার হেডিংয়ের পরে 0.1, 0.2, 0.3, ঠিক আছে, লেখো। 0.1টা ঠিক আছে, আর করলে এলটি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r, ঠিক আছে।
পয়েন্ট 2 যেটা লিখেছিলাম আইডিয়াল ট্রানজিশন কার্ভ, ফুল লেখো, আমার তো শর্টে লিখো না, আইডিয়াল ট্রানজিশন কার্ভ। 3 নম্বরে লেখো ইউজ ফর হরাইজন্টাল অ্যালাইনমেন্টস, ঠিক আছে, ইউজ ফর হরাইজন্টাল অ্যালাইনমেন্টস, ডিজাইনিং হরাইজন্টাল অ্যালাইনমেন্টস, ঠিক আছে। তো 4 নম্বরে লেখো, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট, রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে। তো তারপরে যেটা লিখেছি আমি এ ফাইনাল মাইনাস এ ইনিশিয়াল ডিভাইড বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইকুয়ালস টু সি, এই টার্মটাকেই বলা হচ্ছে জার্ক, এই যে টার্মটাকেই, এই টার্মটাকেই বলা হচ্ছে জার্ক, ঠিক আছে। এ ফাইনাল মাইনাস এ ইনিশিয়াল বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইকুয়াল টু সি ইকুয়ালস টু জার্ক, ঠিক আছে। আমরা এই রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন এটাকে আমরা সি দ্বারা ডিনোট করি, ঠিক আছে, এটাকে আমরা সি দ্বারা ডিনোট করি। তো এই জিনিসটা লিখে নিয়েছো আশা করছি, লিখে নাও, ঠিক আছে। তবে লিখে নেওয়ার পরে আমি এবার আইআরসি কি বলে সেটা লিখে নেবো। অ্যাজ পার আইআরসি লেখো, অ্যাজ পার আইআরসি রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে, অ্যাজ পার আইআরসি রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন, অ্যাজ পার আইআরসি, আমি এখানে লিখে দিচ্ছি, অ্যাজ পার আইআরসি, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন সি ইকুয়ালস টু 80 ডিভাইডেড বাই 75 প্লাস ভি, ঠিক আছে, সি ইকুয়ালস টু 80 ডিভাইড বাই 75 প্লাস ভি, ঠিক আছে। এটা কি এমপিরিক্যাল ফর্মুলা, এবং ইউনিটগুলো লিখে নাও, ঠিক আছে। ভি হবে তোমার কেএমপিএইচে, ভি কেএমপিএইচে হচ্ছে, আর সি হচ্ছে গিয়ে মিটার পার সেকেন্ড কিউব, ঠিক আছে। এবং এই যে লিমিটিং ভ্যালু আছে, লিমিটিং ভ্যালুও লিখে নাও, লিমিটিং ভ্যালু 0.5 লেস দেন ইকুয়াল টু সি লেস দেন ইকুয়াল টু 0.8, 0.5 লেস দেন ইকুয়াল টু সি লেস দেন ইকুয়াল টু 0.8। তার মানে কি হলো, যদি আমরা এই ক্যালকুলেশনে আমাদের ধরো ভি দেওয়া আছে, ভি এর ভ্যালু পুট করলাম, পুট করার পর সি এর ভ্যালু আসলো 0.45, তাহলে আমরা কিন্তু লিমিটিং ভ্যালু কত আছে 0.5, 0.5ই পুট করবো, 0.45 পুট করবো, তাহলে আমাদের কোশ্চেন ভুল হয়ে যাবে। আমাদের যদি ভ্যালু চলে যায় 0.8, 0.8 পুট করবো, 0.85, তাহলেও কিন্তু 0.8 পুট করবো, লিমিটিং ভ্যালু আপার লিমিট আর লোয়ার লিমিট, তার বাইরে গেলে সেই লিমিটিং ভ্যালুটা পুট করবো। এবার মিডলে কোনো ভ্যালু আসলো ধরো 0.6, 0.55, যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই পুট করবো, ঠিক আছে। তো এইটা যেন মনে রাখবে, ভুল না হয়, লিমিটিং ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। বা আমাদের আরআরবি যেই বলো, এসএসসি জি বলো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলো, এই ডাইরেক্ট এখান থেকে সি এর ভ্যালু তোমাদের জিজ্ঞাসা করে দেবে, তোমাদের অনেক কিছু ডাটা দেওয়া থাকবে, সঙ্গে ভিও দেওয়া থাকবে, সি এর ভ্যালু কোথায় পুট করে তোমাকে জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে। তো ওয়ান লাইনার কোশ্চেন, ঠিক আছে, যদি জানো অনেক সময় হতে পারে সি এর ভ্যালু তোমার 0.4 চলে আসে, ইজি ক্যালকুলেশন দিল, ঠিক আছে। তোমার ধরো এখানে কি আছে, এই কত বলছি 80 আছে, তো যদি এখানে টোটাল ওভারঅল 200 চলে আসে, ভি 125 দেওয়া থাকে, আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে কত হচ্ছে, মুখে মুখে করলে 0.4 চলে আসে। এবার সি এর ভ্যালু 0.4 অপশন আছে, 0.5 অপশন আছে, ঠিক আছে, 0.45 অপশন আছে। কেউ যদি জানে সে 0.5 অ্যান্সার করবে, কেউ যদি ভুলে যায় এই লিমিটিং ভ্যালুটা 0.4 অ্যান্সার করবে, কেটে 0 বসিয়ে দেবে, আর কিছুই না। তো এগুলো মনে রাখবে, ঠিক আছে। তো এটা লিখে নাও, এরপর আমি আবার নেক্সট পয়েন্টে যাব, ঠিক আছে, এটা লিখে নাও। তো পজ করে তোমরা এটা লিখে নাও, ঠিক আছে, আশা করছি লিখে নিয়েছো, না লিখে নাও, এবং লিখে নেওয়ার পরে তোমরা নেক্সট হেডিং দেবে। নেক্সট হেডিং তোমরা কি দেবে, আমাদের নেক্সট হেডিং হচ্ছে লেন্থ অফ ট্রানজিশন কার্ভ। হেডিং দাও তোমরা সবাই, লেন্থ অফ ট্রানজিশন কার্ভ। হেডিংটা তোমার জন্য লিখে দিচ্ছি আমি, হেডিং length of transition curve, ঠিক আছে, length of transition curve।
আগে দু একটা লাইন লিখে নাও, তারপর তোমাদের এক এক করে প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করবো। টোটাল 3টে ক্রাইটেরিয়া আছে, তো তোমরা লিখে নাও। প্রথমে এক লাইন লিখে নাও, লেন্থ অফ ট্রানজিশন কার্ভ ইজ ডিজাইনড, length of transition curve is designed on the basis of maximum of 3 criteria. Maximum of 3 criteria. Maximum of 3 criteria. तो क्राइटेरिया 1 लिखो, एज पर रेट ऑफ चेंज ऑफ सेंट्रीफ्यूगल एक्सेलरेशन। क्राइटेरिया 1 की होबे, क्राइटेरिया 1 ঠিক আছে, क्राइटेरिया 1 एज पर रेट ऑफ change of centrifugal acceleration, centrifugal acceleration, acceleration ঠিক আছে। আমি অ্যাক্সিলারেশন শর্ট করে লিখেছি, তোমরা ফুল লিখবে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। অ্যাজ পার রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন, মুখে বারবার বলে দিচ্ছি, আমি শর্ট করে লিখছি, তোমরা ফুল ফর্মটা লেখো। তো রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন বলতে কি বোঝাচ্ছে একটু আগে তোমাদেরকে বললামও। আরও একবার তোমার জন্য ডায়াগ্রামটা ড্র করে দিচ্ছি, ঠিক আছে। তোমার জন্য আরও একবার ডায়াগ্রামটা ড্র করে দিচ্ছি। তো কি হলো, এই আমাদের স্ট্রেট লাইন হলো, স্ট্রেট লাইনের পরে এই আমাদের হলো ট্রানজিশন কার্ভ, ঠিক আছে। ট্রানজিশন কার্ভটাকে ভালো করে ড্র করি, এই হলো ট্রানজিশন কার্ভ, এবং ট্রানজিশন কার্ভের পরে এই হলো আমাদের সার্কুলার কার্ভ, ঠিক আছে। এটা আমাদের সার্কুলার কার্ভ হলো। তো আমাদের স্ট্রেট লাইনের ট্রানজিশন কার্ভ যেটা ছিল, তার যে জাংশন আছে, সেই জাংশনে যদি আমরা কোনো রেডিয়াস দেখাতে চাই, জাংশনে আমাদের রেডিয়াস আর হচ্ছে ইনফাইনাইট, আর ইকুয়ালস টু ইনফাইনাইট, ঠিক আছে, আর ইকুয়ালস টু ইনফাইনাইট এখানে, ঠিক আছে। এবং এটা আমাদের পয়েন্ট 1 লিখেছিলাম আমরা, এটা আমাদের পয়েন্ট 1, এটা আমাদের 1, ঠিক আছে। তো এখানে আমার যে P1 ইকুয়ালস টু এখানে mv²/r, ঠিক আছে। আরটা আমাদের ইনফাইনাইট ছিল, তো ইকুয়ালস টু এখানে কি হয়ে গেছিল, 0, ঠিক আছে। ইকুয়ালস টু P1 ইকুয়ালস 0 হয়ে গেছিল। আর এখানে যেটা আমাদের, যেখানে আমাদের ট্রানজিশন কার্ভটা এন্ড হয়ে গেল, সেই পয়েন্টে আমাদের কি ছিল, ট্রানজিশন কার্ভটা এখানে এন্ড হয়ে যাচ্ছিল, সেখানে আমাদের রেডিয়াস আর ছিল, এবং এখানে যে আউটওয়ার্ড আমাদের ফোর্স লাগিয়েছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, আউটওয়ার্ড সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা আমাদের এখানে অ্যাক্ট করছে, আউটওয়ার্ড সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাক্ট করছে এখানে রেডিয়ালি আউটওয়ার্ড। এটা আমাদের ছিল P2 ইকুয়ালস টু mv²/r, ঠিক আছে। আমরা জানি ফোর্স কি জানি, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আগেও তোমাদেরকে বলেছি, আবার বলে দিচ্ছি। তো এখানে ফোর্স কি, সেন্ট্রিফিউগাল ফোর্স P ইকুয়ালস টু মাস এমটাও ঠিকই আছে, ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। অ্যাক্সেলারেশনের ভ্যালুটা এখানে কি হচ্ছে, এটা যদি ফাইনাল হয় তো মাস ইন্টু অ্যাক্সেলারেশনটা আমি তোমাদের হাইলাইট করে দেখাচ্ছি, ঠিক আছে। মাস ইন্টু এই যে অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তো আমাদের অ্যাক্সেলারেশন ফাইনাল কি হলো, এখান থেকে আমরা লিখি এ ফাইনাল ইকুয়ালস টু v²/r, ঠিক আছে। আর এখানে যেহেতু v²/r টার্মটাই 0 হয়ে যাচ্ছে, সেটা ওভারঅল 0 হয়ে যাচ্ছে, তো এখানে লিখতে পারি এ ইনিশিয়াল ইকুয়ালস টু 0, ঠিক আছে। তারপর 0 থেকে মানে সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন ধীরে ধীরে বাড়তে বাড়তে v²/r এ পৌঁছালো, ঠিক আছে। এটা সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন বাড়ছে, কিন্তু যেটা আগেও বললাম, এটা কিন্তু স্ট্রেট রোডে কোনো অ্যাক্সেলারেশন নেই, গাড়ির অ্যাক্সেলারেশন না। গাড়ি যেমন স্পিডে চলছিল, ধরো 40-এ চলছিল, 40-এই চলছে, 50-এ চলছিল, 50-এ চলছে,
80তে চলছিল 80তেই চলছে, গাড়ির স্পিড চেঞ্জ হয়নি। এটা সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন, যেটা রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্ট করছে, সেটা হচ্ছে বারবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সেন্ট্রিফুগাল, কারণ সেন্ট্রিফুগাল ফোর্স যত আমাদের কার্ভেচার কমছে, ঠিক আছে, আমাদের রেডিয়াস কমছে, ঠিক আছে, যত আমাদের রেডিয়াস কমছে তত আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স কিন্তু বাড়ছে। সেন্ট্রিফুগাল ফোর্স বাড়ছে, মাস কনস্ট্যান্ট যেহেতু, তার মানে কি অ্যাক্সিলারেশন হচ্ছে, রেডিয়াল অ্যাক্সিলারেশনটা আমাদের ধীরে ধীরে বাড়ছে। তো আমাদের ধীরে ধীরে সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন আমাদের এখানে ইন্ট্রোডিউস হচ্ছে, ঠিক আছে। তো আমাদের যদি এই সম্পূর্ণ সেন্ট্রিফুগাল ট্রানজিশন কার্ভ, তার লেন্থটা যদি এল হয়, ঠিক আছে, ট্রানজিশন কার্ভের যে লেন্থ এলটি হয়, আমি লিখে দিচ্ছি এলটি, এই সম্পূর্ণ ট্রানজিশন কার্ভ তার লেন্থ এলটি, ঠিক আছে। এবং যে গাড়ির স্পিড সেটা আমাদের ভি আছে, ভি কেম্পে চলছে। তো আমাদের যদি এখানে আমরা লিখি, এখানে আমরা লিখি ছোট করে নিলাম, ঠিক আছে, ঠিক আছে, ছোট করে নিলাম জিনিসটাকে। তো আমরা কি বলছিলাম, হ্যাঁ লেন্থ, ঠিক আছে, এখানে এলটি, ঠিক আছে। এবার তোমাদের কি আছে, এটা সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন যেটা হয়ে গেল আমাদের সি ইকুয়ালস টু, এটা হয়ে যাচ্ছে সি ইকুয়ালস টু এ ফাইনাল মাইনাস এ ইনিশিয়াল, ঠিক আছে, মাইনাস টি, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন বা সি, এ ফাইনাল মাইনাস এ ইনিশিয়াল ইকুয়ালস টু টি, ঠিক আছে। এবার আমাদের এ ফাইনাল কি ছিল, এ ফাইনাল ছিল ভি স্কোয়ার বাই আর, আর এ ইনিশিয়াল কি ছিল, এখানে তোমাদের এ ইনিশিয়াল 0, তাহলে ভি স্কোয়ার বাই আর মাইনাস 0 বাই টি, সি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর মাইনাস 0 বাই টি। এবার টিটা আমরা কি করে বেরোবে দেখো, ঠিক আছে, আমার লেন্থ আছে এলটি, স্পিড ভি, ঠিক আছে। তো স্পিড যদি ভি হয় আর যদি লেন্থ এলটি হয়, তাহলে আমাদের টাইম কতটা লাগবে, ঠিক আছে। টি ইকুয়ালস টু, যে আমাদের লেন্থ ইকুয়াল টু কি জানি আমরা সবাই, দেখো লেন্থ ইকুয়াল টু আমরা কি জানি, লেন্থ ইকুয়াল টু আমরা জানি, এখানে নিচে লিখছি, হ্যাঁ, লেন্থ ইকুয়াল টু আমরা জানি এলটি ইকুয়ালস টু, ঠিক আছে, ভি ইন্টু টাইম টি, ঠিক আছে। তার মানে ভি স্পিডে যদি আমরা টি টাইম কভার করে, তাহলে সেটা হচ্ছে কি এলটি ডিস্টেন্স কভার করবে। সো এখানে আমরা দেখতে পারি টি ইকুয়ালস টু এলটি বাই ভি, টি ইকুয়ালস টু এলটি বাই ভি, এটা আমরা এখান থেকে লিখতে পারি টি ইকুয়ালস টু এলটি বাই ভি। এবং এই টি এর ভ্যালুটা আমরা কি করবো এবার, এই টি এর ভ্যালুটা আমরা এবার এখানে পুট করবো, টি এর ভ্যালুটা আমরা এখানে নিয়ে এখানে পুট করবো টি এর ভ্যালুটা। তো টি এর ভ্যালুটা এখানে পুট করলে আমাদের ফাইনাল অ্যান্সার কি চলে আসবে, আমার যেটা আসবে সি ইকুয়ালস টু, সি ইকুয়ালস টু এটা আমাদের আসবে সি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ডিভাইড বাই এলটি বাই ভি, ভিটা উপরে চলে গেল, তো ইকুয়ালস টু চলে আসলো ভি কিউ বাই এলটি ইন্টু আর, ঠিক আছে, ভি কিউ বাই এলটি ইন্টু আর, ঠিক আছে। এটা আমাদের সি এর ভ্যালু চলে আসলো। এবার দেখো এখানে ভি আছে কি, আমাদের ভি আছে আমাদের এখানে মিটার পার সেকেন্ড, এটা আমরা কি করবো কেএমপিএইচ এ কনভার্ট করবো, ঠিক আছে, কারণ আমাদের কি স্পিড কেএমপিএইচ দেওয়া থাকে। তো কেএমপিএইচ দেওয়া থাকে কি হবে, আমরা সি কে কি লিখতে, যদি আমরা ইউনিট চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে সি ইকুয়ালস টু কি লিখতে পারি, সি ইকুয়ালস টু ভি কে ডাইরেক্ট করে দিচ্ছি 5/18 ভি হোল কিউব ডিভাইড বাই এলটি আর। তো এখান থেকে যদি আমরা ভ্যালু পুট করি কি হবে, সি ইকুয়ালস টু, যদি এখানে এলটি আর করি, তো এখান থেকে ক্যালকুলেটার নিচ্ছি, ক হবে 5/18 হোল কিউব 0.215 অ্যাপ্রক্সিমেট 0.215 ভি কিউ, ঠিক আছে। তো আমরা এলটি কে পাশে নিয়ে চলে সি কে এদিকে নিয়ে চলে আসছি, একবারে লিখে দিচ্ছি এই লাইনটা, যদি আমরা লিখি এটা একেবারে
LT ইকুয়ালস টু 0.215 VQ ডিভাইড বাই CR, ঠিক আছে, 0.215 VQ বাই CR। এটা আমাদের হলো লেন্থ অফ ট্রানজিশন কার্ভ, ঠিক আছে। এটা কি অ্যাকর্ডিং হলো? অ্যাকর্ডিং টু রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন দিয়ে আমরা যদি বের করি আমাদের লেন্থ অফ ট্রানজিশন কার্ভ এটা আসে আমাদের প্রথম ক্রাইটেরিয়া। তো প্রথম ক্রাইটেরিয়া তোমরা একবার দেখে নাও। অ্যাজ পার রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন দিয়ে কি হচ্ছে আমাদের লেন্থ অফ ট্রানজিশন 0.215 VQ ডিভাইড বাই CR। এবার অনেকে ভাবতে পারে যে আমি এখানে 0.25 VQ বাই CR আমরা কেন করব, ঠিক আছে। আমি যদি শুধু VQ বাই CR আমরা মনে রাখি তাহলে কি প্রবলেম হবে? দেখো যখন আমার MCQ এক্সাম করবো না তখন তুমি কনভার্ট এরকম করে করতে পারবে না। যে MCQ এক্সামে ডাইরেক্ট তোমার কোশ্চেন জিজ্ঞাসা করে তুমি কনভার্ট করতে পারবে না। অনেক সময় তোমার এই ডাইরেক্ট ফর্মুলাটাও হয়তো এক্সামে জিজ্ঞাসা করে দিতে পারে। তখন কি তুমি 5/18 কিউব বের করবে? কিউব করে অ্যান্সারটাও করবে? নিশ্চয়ই না, ঠিক আছে। তো তোমার স্পিড জেনারেলি কেএমপিএচেই দেওয়া থাকবে। যখন কোশ্চেন আসবে স্পিড মিটার পার সেকেন্ডে কোনো সময় দেওয়া থাকবে না গাড়ির স্পিড, যেহেতু কেএমপিএচে দেওয়া থাকবে এবং বাকি সব ফর্মুলা আমরা কেএমপিএস থেকে কনভার্ট করে আমরা সেই হিসেবে করেছি, আইআরসি এটা রেকমেন্ড করে। তো এক্ষেত্রে আমরা কেএমপিএচে কনভার্ট করে নিলাম। বাকি তুমি ভিকিউ বাই সিআরটা মনে রাখতেই পারো, লেন্থ অফ ট্রানজিশন কার্ভ। সেক্ষেত্রে কী করতে হবে, যখন ভিটা তোমার দেওয়া থাকবে তোমার কেএমপিএচে তখন তোমাকে অঙ্কে পুট করে দেখতে হবে 5/18 ইন্টু ভি করে তার হোল কিউ করতে হবে। এবং সেটা তোমার কাছে ক্যালকুলেটার থাকলে করা পসিবল, ক্যালকুলেটার না থাকলে করা সবসময় পসিবল না। তো এই ফর্মুলাটা তোমরা যদি মনে রাখো তাহলে তোমাদের ক্যালকুলেটার থাকুক বা না থাকুক মোটামুটি তোমরা সলভ করতে পারবে এবং অ্যান্সার এনে নিতে পারবে, ঠিক আছে। বাকি সব ডাটার উপর ডিপেন্ড করছে। তো এটা হলো আমাদের প্রথম, অ্যাজ পার রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন। তো এটা তোমরা লিখে নাও, ঠিক আছে। এই জিনিসটা তোমরা লিখে নাও, যেরকম করে লিখবে প্রথমে এই ডায়াগ্রামটা ড্র করবে, ডায়াগ্রামটা ড্র করার পরে এটা ড্র করবে, ঠিক আছে। এটা আগে লিখবে তারপরে আবার লিখবে সি ইকুয়ালস টু এটা করে এরকম করে পরপর যেমন আছে করে যাবে, ঠিক আছে। তো এটা তোমরা করো, আমি সরে যাচ্ছি, তোমরা এটা লিখে নাও। এখানে যদি ইউনিটগুলো লিখে দিচ্ছি, ইউনিটগুলো লিখে দিই তাহলে তোমার সুবিধা হয় একটু। যদি আমরা ইউনিটগুলো লিখি, এলটি হয়ে যাচ্ছে মিটারে, ঠিক আছে। সি হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড কিউ, রেডিয়াস মিটারে, ভি আমাদের কেএমপিএইচ, ঠিক আছে। এটা আমাদের সব ইউনিটগুলো আছে, ঠিক আছে। লেন্থ অফ ট্রানজিশন কার্ভ মিটারে, তোমরা এখানে লেন্থ অফ ট্রানজিশন কার্ভ বলেও লিখতে পারো। আমি এলটি এক লিখেছি, এলটিটাকে ভুলে যাবে, লেন্থ অফ ট্রানজিশন কার্ভ ইকুয়াল টু এলটি ইকুয়াল টু এটা লিখতে পারো, ঠিক আছে। অ্যাজ এ বুঝ তোমার যেটা সুবিধা মনে হবে তোমরা সেটা লিখবে, ঠিক আছে। বাকি এটা আমি লিখলাম, ইউনিটগুলো লিখে নিও, ইউনিটগুলো লিখলে তোমাদের ভুলবে না, ইউনিটগুলো তোমরা লিখে নিও, ইউনিটগুলো তোমরা লিখে নাও। তো আশা করছি লেখা হয়ে গেছে। এরপরে আমরা ক্রাইটেরিয়া 2 লিখব, ঠিক আছে। ক্রাইটেরিয়া 2 আমি হেডিং দিচ্ছি ক্রাইটেরিয়া 2, ঠিক আছে। ক্রাইটেরিয়া 2 অ্যাজ পার রেট অফ ইন্ট্রোডাকশন অফ সুপার এলিভেশন, ঠিক আছে। অ্যাজ পার রেট অফ introduction of super elevation, ঠিক আছে। as per rate of introduction of super elevation, ঠিক আছে। তো এই জিনিসটা লিখলে এরপর রেট অফ ইন্ট্রোডাকশন অফ সুপার এলিভেশন বলতে তুমি কি বোঝাও, ঠিক আছে। আগে দেখো রেট অফ সুপার ইন্ট্রোডাকশন অফ সুপার এলিভেশন এটাকে ডিনোট আমরা কি করে করি, ঠিক আছে। যদি আমরা লিখি রেট অফ ইন্ট্রোডাকশন অফ সুপার এলিভেশন এরকম ডিনোট করা হয়, ঠিক আছে, রিপ্রেজেন্টেড বাই
যদি আমরা লিখি এটা represented by 1 in n, ঠিক আছে, represented by 1 in n। এই 1 in n represented by 1 in n এটা বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে, আমাদের এখানে যখন সুপারএলিভেশনকে আমরা ইন্ট্রোডিউস করে কোনো হাইওয়েতে, ঠিক আছে, তো আমরা কি করি, আমরা ধীরে 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 আউটার এজটা আমাদের মানে তুলি, ঠিক আছে, আউটার এজটা আমরা লিফট করি এবং করে আমরা সুপারএলিভেশনকে প্রোভাইড করি, এবং সেটা আমি প্রোভাইড করি কোনো একটা স্টেট পয়েন্ট আমরা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমরা সুপারএলিভেশনটা প্রোভাইড করছি, এই যে আমাদের স্ট্রেট লাইন ছিল, স্ট্রেট লাইনে ধীরে 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 আমরা আউটার এজটা তুলে সুপারএলিভেশন প্রোভাইড করছি, ঠিক আছে। এই যে প্রোভাইড করছি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে তো হচ্ছে না, যখন আমরা প্রোভাইড করছি আমরা লঙ্গিটিউডে ধীরে ধীরে জিনিসটা এগোচ্ছি না, লঙ্গিটিউডে ধীরে ধীরে এগোচ্ছি। তো এই 1 in n বলতে বোঝাচ্ছে যে আউটার এজকে, ঠিক আছে, 1 মিটার লিফট করতে, আউটার এজকে 1 মিটার লিফট করতে আমরা লঙ্গিটিউডলি কতটা লেন্থ দিই কার্ভের, ঠিক আছে, লঙ্গিটিউডলি কতটা কার্ভের লেন্থ দিই সেটাকে বলা হচ্ছে 1 in n। 1 মিটার রাইজ করতে কতটা লেন্থ আমরা কার্ভের নিয়ে থাকি লঙ্গিটিউডাল ডাইরেকশনে, সেটাকে বলা হচ্ছে 1 in n। যদি এক্সাম্পল বলা থাকে, ধরো কথা বলছি 1 in 100, 1 in 100 যদি আমরা বলি রেট অফ ইন্ডাকশন অফ সুপারএলিভেশন, তার মানে কি হচ্ছে 1 মিটার যদি আমরা আউটার এজকে আমরা রাইজ করি, সেক্ষেত্রে আমাদের 100 মিটার লেন্থ জুড়ে আমাদের ট্রানজিশন কার্ভকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তো কিরকম হচ্ছে জিনিসটা দেখো, ঠিক আছে, আমি আঙুল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। তো এই ধরো তোমার হচ্ছে গিয়ে কার্ভটা এখানে গিয়ে 1 মিটার রাইজ করবে, এখানে 0 আছে, তো ধীরে 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 রাইজ করতে 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 গিয়ে 1 মিটার রাইজ করলো, এবং এই যে লেন্থটা এখান থেকে এই অবধি আসলো, এটা আমাদের 100 মিটার 1 in n। লঙ্গিটিউডালি তোমার 100 মিটার এগিয়ে গিয়ে আউটার যে আমাদের যে আউটার এজটা সেটা 1 মিটার রাইজ হলো, এটাকে বলা হচ্ছে 1 in n এর মানে, ঠিক আছে। এবং যেটা আমাদের 1 in n আছে, ঠিক আছে, বিভিন্ন ইসের ক্ষেত্রে বিভিন্ন হয়, তো বিভিন্ন টাইপের যে আমাদের ট্রেনের ক্ষেত্রে বিভিন্ন হয়, তো সেটা লিখে নাও, ঠিক আছে, বিভিন্ন ট্রেনের ক্ষেত্রে বিভিন্ন হয়, তো আমি এটা সাইডে লিখে দিচ্ছি, তারপর আবার এটা আসছি। তো 1 in 150 যেটা হয়ে গেল, 1 in 150 এটা হয়ে গেল, এটা আমাদের প্লেন অ্যান্ড রোলিং টেরেন, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল প্লেন অ্যান্ড রোলিং, ঠিক আছে, প্লেইং অ্যান্ড রোলিং। তারপর হয়ে গেল 1 in 60, 1 in 60টা মাউন্টেনিয়াস অ্যান্ড স্টিপ, ঠিক আছে, 1 in 60টা কি হয়ে গেল আমাদের মাউন্টেনিয়াস অ্যান্ড স্টিপ, মাউন্টেনিয়াস অ্যান্ড স্টিপ 1 in 60, আরেকটা হয় 1 in 100 বিল্ট আপ এরিয়ার জন্য। এবং 3 নম্বর যেটা হচ্ছে এটা হচ্ছে 1 in 100, 1 in 100টা আমাদের কি হচ্ছে বিল্ট আপ এরিয়া, 1 in 100টা হচ্ছে বিল্ট আপ এরিয়া, বিল্ট আপ এরিয়া, ঠিক আছে। 1 in 150, 1 in 60, 1 in 100, ঠিক আছে। তো এবার জিনিসটা আরেকটু ভালো করে বোঝাবার এক্সাম্পল দিয়ে আমরা বুঝলাম। তার মানে যদি আমাদের রোলিং প্লেন বা রোলিং ট্রেন হয়, তোমার যদি 1 মিটার আউটারেজ রাইজ করতে হয়, তাহলে কি হচ্ছে 1 মিটার আউটারেজ রাইজ করতে গেলে তোমার 150 মিটার লঙ্গিটিউডালি কার্ভটাকে প্রোভাইড করতে হচ্ছে। 150 মিটার কার্ভ তুমি যদি ট্রানজিশন কার্ভ প্রোভাইড করো, তবে গিয়ে তুমি 1 মিটার রাইজ করতে চাইছো। এবার তোমাকে ধরো আউটারেজ 2 মিটার রাইজ করতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে 150 জায়গায় 300 মিটার তোমার ট্রানজিশন কার্ভের লেন্থ প্রোভাইড করতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু 2 মিটার রাইজ করতে পারবে। আবার দেখা গেল তোমার 1 মিটার দরকারই ছিল না, ঠিক আছে, তোমার তো 1 মিটার আউটারে রাইজ করতে হবে না, তোমার দেখা গেল তোমার কি বলে 500 মিলিমিটার রাইজ করলে তোমার আউটারেজ হয়ে যাবে, তোমার তাতেই তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে, তুমি সুপারএলিভেশন প্রোভাইড করে দিতে পারবে। তো সেক্ষেত্রে তোমার ট্রানজিশন কার্ভের অতটা লেন্থ দরকারই নেই, সেক্ষেত্রে তোমার কথা হয়ে গেল তোমার 150 জন্য 1 মিটার রাইজ করার জন্য তোমার 150 মিটার লেন্থ লাগছে,
তো তোমার হাফ মিটারের জন্য তোমার 75 মিটার লাগছে। তো এরকম করে তোমার যতটা তোমার রাইজ করতে হবে সেই হিসেবে তোমার কতটা লেন্থ লংজিটিউডাল প্রোভাইড করতে হবে। সো এটা হচ্ছে অ্যাজ পার, যেটা আমাদের বলা হচ্ছে কন্ডিশন কি ছিল, অ্যাজ পার রেট অফ ইন্ট্রোডাকশন অফ সুপার এলিভেশন। ঠিক আছে, তো দাঁড়াও একটু ছোট করে দিই এটাকে, অ্যাজ পার রেট অফ ইন্ট্রোডাকশন অফ সুপার এলিভেশন। ঠিক আছে, এই জিনিসটা লিখে নাও তোমরা। তো এখানে একটা জিনিস লিখে নাও, এখানে এটাকে একটু সাইডে সরিয়ে লিখছি, তাহলে লিখতে পারবে। ঠিক আছে, তো এটা হবে 1 মিটার elevation to the outer edge, ঠিক আছে। 1 মিটার এলিভেশন, ওই একের জায়গায় লেখা আছে 1 মিটার এলিভেশন টু দি আউটার এজ। ঠিক আছে, 1 মিটার এলিভেশন টু আউটার এজ। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রোভাইডেড ইন ডেড ইন n মিটার of transition curve, transition curve length। ঠিক আছে, 1 মিটার এলিভেশন টু দি আউটার এজ প্রোভাইডেড ইন n মিটার অফ ট্রানজিশন কার্ভ লেন্থ। ঠিক আছে, হ্যান্ড রাইটিং যদি বুঝতে অসুবিধা আমি বলে দিলাম। ঠিক আছে, এই জিনিসটা তোমরা লিখে নাও 1 in nটাকে, তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এখানে পরেরটা একই জিনিস গ্র্যাজুয়ালি প্রোভাইডেড, কারণ এটা গ্র্যাজুয়ালি করা হচ্ছে না, প্রোভাইডেড হট করে তো হচ্ছে না। এটা একটা আমি ওয়ার্ড জুড়ে দিচ্ছি, gradually provided in n meter of transition curve length, n meter of transition curve length এ gradually provide করা হয়। ঠিক আছে, 1 meter elevation to the outer edge। তো লিখে নাও। তো এবার দেখো লেখা হয়ে গেছে। এবার যদি তোমাদের আউটার এজের এলিভেশন যদি আমাদের এক্স হয়, ঠিক আছে, ধর আমরা লেট আস অ্যাজিউম, ঠিক আছে, লেট আস অ্যাজিউম আউটার এজ elevated x মিটার। ঠিক আছে, তো আউটার এজ এবার ধরছি আমরা x মিটার এলিভেট করা হচ্ছে, এটা কত ধরলাম না। ঠিক আছে, আমরা 1 in n করেছিলাম, তো এবার আমরা ধরে নিচ্ছি x মিটার আমরা এলিভেট করছি। ঠিক আছে, তো আমাদের যদি এখানে দেখো ঐকিক নেমারা বলি একের জন্য n হয়, তাহলে x এর জন্য কত হবে, n ইন্টু এক্স। তো আমরা এটা লেন্থ অফ ট্রানজিশন কার্ভ যেটা করব যদি হয়, তাহলে আমাদের লেন্থ অফ ট্রানজিশন কার্ভ হয়ে গেল লেন্থ অফ ট্রানজিশন কার্ভ LT ইকুয়ালস টু n ইন্টু এক্স। ঠিক আছে, n ইন্টু এক্স, n তোমাদের দেওয়া থাকবে, এবার তোমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, এবার x কি করে বের করবো? ঠিক আছে, x মানে আমাদের কি হচ্ছে যে আউটার এজ আমরা কতটা এলিভেট করলাম। এবার দেখো আমরা পড়েছিলাম যে আউটার এজ আমরা এলিভেট দুভাবে করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে আমরা সেন্টার লাইন বরাবর আমাদের পেভমেন্টকে রোটেট করে করতে পারি, একটা ইনার এজ বরাবর আমরা পেভমেন্টকে রোটেট করে করতে পারি, আউটার এজকে লিফট করতে পারি। ঠিক আছে, এবং দুটো ভাবে কী করে বের করতে হয় আউটার এজ ভ্যালু, সেটা আমরা যে করেছিলাম সেটাকে আরেকবার আমি করে দিচ্ছি। ঠিক আছে, তো এইটা তোমরা লিখে নাও, লেট আস অ্যাজিউম আউটার এজ
আউটার ইজ এলিভেটেড এক্স মিটার, তাহলে লেন্থ অফ ট্রানজিশন কার্ভ ইজ ইকুয়াল টু এন ইন্টু এক্স। এইটুকু তোমরা লিখে নাও আগে, ঠিক আছে? তারপরে আমি নেক্সট করছি। তো এরপর আমি নেক্সটে যাচ্ছি। দুভাগে ভাগ করে নিলাম পেজটাকে, ঠিক আছে? এটা আমি এদিকে হেডিং দিচ্ছি রোটেশন অ্যাবাউট সেন্ট্রাল লাইন, রোটেশন অ্যাবাউট সেন্টার লাইন, ঠিক আছে? রোটেশন অ্যাবাউট সেন্টার লাইন, আর এটা হয়ে যাচ্ছে আমাদের রোটেশন অ্যাবাউট ইনার এজ, রোটেশন অ্যাবাউট ইনার এজ, ঠিক আছে? রোটেশন অ্যাবাউট সেন্টার লাইন আর রোটেশন অ্যাবাউট ইনার এজ তোমরা আগেও করেছিলাম, আরেকবার ডায়াগ্রামটা তাড়াতাড়ি ড্র করে নিচ্ছি তোমাদের, ঠিক আছে? রোটেশন অ্যাবাউট ইনার এজটা তো কিছু নেই, আমি ডাইরেক্ট এটাই ড্র করে দিলাম, ঠিক আছে? আর রোটেশন অ্যাবাউট সেন্টার লাইন বলতে আমি কেমন ড্র করছি, ঠিক আছে? এটা আমাদের এখানে যেখান থেকে রোটেট করলো পিভট পয়েন্ট, এটা পিভট পয়েন্ট, ঠিক আছে? রোটেশন অ্যাবাউট এটা আমাদের হলো ইনার এজ, আর এটা হলো রোটেশন অ্যাবাউট সেন্টার লাইন, ঠিক আছে? তো সেন্টার লাইন করলাম, এদিকে আমাদের যদি এলিভেট হলো, এটা এদিকে এলিভেট হলো এক্স, এবার দিচ্ছি। তো এটা যদি আমাদের করি, এক্স, এটা এক্স উঠলে একটা এক্স নামবে, এক্স, আর এটা এখানে এক্স উঠলো। যদি কম্পেয়ার করছি, দুটো একসঙ্গে করছি, ঠিক আছে? কম্পেয়ার করছি, এটা দিকে এক্স রাইজ হলো, ঠিক আছে? এবার যে অ্যাঙ্গেল হলো, অ্যাঙ্গেল আমরা জানি থিটা, ঠিক আছে? অ্যাঙ্গেল এখানে আমাদের থিটা, অ্যাঙ্গেল থিটা, সুপার এলিভেশন যেটা হয়ে গেল সুপার এলিভেশন, তো আমি এখানে সুপার এলিভেশন লিখছি, সুপার এলিভেশন ইকুয়ালস টু ই ইকুয়ালস টু ট্যান থিটা, ঠিক আছে? সুপার এলিভেশন ই ইকুয়ালস টু ট্যান থিটা, ঠিক আছে? এবার যে এর যদি সম্পূর্ণ রোডের উইডথ হয়, সম্পূর্ণ উইডথ হয় ডব্লু, ঠিক আছে? তাহলে আমাদের এটা সেন্টারে রোটেট করছি, তো এই হাফ পোর্শন হবে ডব্লু বাই টু, কিন্তু আমরা এখানে এক্সট্রা ওয়াইডনিংটাও ধরি, ঠিক আছে? যেহেতু কার্ভ আছে, কার্ভে এক্সট্রা ওয়াইডনিং থাকবে, তো টোটাল উইথ ধরেছি ডব্লু প্লাস ডব্লু ই ইনক্লুডিং এক্সট্রা ওয়াইডনিং। যদি সম্পূর্ণ উইথ ডব্লু প্লাস ডব্লু ই হয়, তাহলে হাফ পোর্শনের উইথ কত হবে? হাফ পোর্শনের আমাদের উইথ হবে ডব্লু প্লাস ডব্লু ই ডিভাইড বাই টু। তাহলে এখানে ই কি হয়ে যাচ্ছে? আমাদের ই হয়ে যাচ্ছে ই ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, ঠিক আছে? তার মানে এক্স ডিভাইড বাই ডব্লু প্লাস ডব্লু ই ডিভাইড বাই টু, ঠিক আছে? এটা ইকুয়ালস টু কত হলো? ডব্লু প্লাস ডব্লু ই ডিভাইড বাই টু, লম্ব বাই ভূমি। তো এটা আমাদের এক্স হয়ে গেল। তো এবার আমাদের কি ছিল? ইকুয়ালস টু 2x ডিভাইড বাই ডব্লু প্লাস ডব্লু ই, ঠিক আছে? এটা আমাদের ই এর ভ্যালু হয়ে গেল। সো আমাদের এক্স কি হবে? এক্স ইকুয়ালস টু ই ইন্টু ডব্লু প্লাস ডব্লু ই ডিভাইড বাই টু, ঠিক আছে? এক্স ইকুয়াল টু ই ইন্টু ডব্লু প্লাস ডব্লু ই ডিভাইড বাই টু। সেম যদি আমরা এদিকেও করি, দেখো এখানে সম্পূর্ণ আমাদের লেন্থ হয়ে গেল, উইডথ হয়ে গেল ডব্লু প্লাস ডব্লু ই হয়ে যাচ্ছে, এখানে সম্পূর্ণ আমাদের উইডথ হয়ে গেল ডব্লু প্লাস
ডব্লিউ ই সম্পূর্ণ উইডথ হয়ে গেল। তো সম্পূর্ণ উইডথ যখন হয়ে গেল আমাদের সেম আবার এখানে কি লিখছি ই ইকুয়ালস টু টেন থিটা ইকুয়ালস টু এক্স ডিভাইড বাই ডব্লিউ প্লাস ডব্লিউ ই। সো আমাদের এক্স ইকুয়ালস টু ই ইন্টু ডব্লিউ প্লাস ডব্লিউ ই। ঠিক আছে, তো আমাদের এক্স এর ভ্যালু দুদিকে বেরিয়ে গেল। তো এক্স এর ভ্যালু দুদিকে বেরিয়ে গেলে আমাদের কি ছিল, আমাদের লেন্থ অফ ট্রানজিশন কার্ভ প্রথমে বের করেছিলাম এন ইন্টু এক্স। তো যখন রোটেশন অ্যাবাউট সেন্টার লাইন হচ্ছে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখে নাও, যখন রোটেশন অ্যাবাউট সেন্টার লাইন হচ্ছে তখন আমাদের এল এক্স হচ্ছে এল এক্স ইকুয়ালস টু ই ইন্টু এন ইন্টু ডব্লিউ প্লাস ডব্লিউ ই বাই 2। এবং এদিকে হচ্ছে আমাদের কি হয়ে গেল এল এক্স ইকুয়ালস টু, ঠিক আছে, ই ইন্টু এন ইন্টু ডব্লিউ প্লাস ডব্লিউ ই। ঠিক আছে, তার মানে কি হলো দেখে নাও, আমাদের যখন সেন্টার লাইনে রোটেট করা হচ্ছে আর যখন ইনারাইজ থেকে রোটেট করা হচ্ছে, তো ইনারাইজ থেকে রোটেট করার জন্য যে ভ্যালুটা আছে সেন্টার লাইন থেকে রোটেট করলে তার হাফ হয়ে যাবে, জাস্ট আর কিছুই না। ঠিক আছে, আমাদের পুরো জিনিসটা করে দেখালাম। ঠিক আছে, তোমরা এটা মনে রাখলে এটাই পরীক্ষা আসবে, যদি এটা মনে থাকে এটা মনে রাখার কোনো ব্যাপার, জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবে আর কিছুই না। এই ফর্মুলাটা মনে রাখলে ওটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, ফর্মুলা মনে রাখানো কিছু না, একটু মনে থাকলে কি করে এসছে ইজিলি করতে পারবে, এগুলো মুখস্থ করার কোনো ব্যাপার নেই। একটু যদি ডেরিভেশনটা একটু বুঝে করো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি, ডেরিভেশনে কিছু নেই। তো তোমরা লিখে নিয়েছিলে এই অবধি, এবারে যেই তোমরা এই টেবিলের কম্পারিজন যেটা আছে কম্পারিজনটা তোমরা নোট করে নাও। ঠিক আছে, কম্পারিজনটা তোমরা নোট করে নাও। এরপর আরেকটা ক্রাইটেরিয়া ব্যাগ আছে তারপরে করবো, কম্পারিজনটা একটু ভালো করেছি, নোট করে নাও। এরপর অ্যাজ পার আইআরসি আছে ওটা নোট করো, লেন্থ অ্যাজ পার আইআরসি। ঠিক আছে, তো দুটো হয়ে গেল। প্রথমে লেন্থ আমরা লেন্থ অফ ট্রানজিশন বের করলাম, যেটা হচ্ছে গিয়ে অ্যাজ পার রেট অফ ইন্ট্রোডাকশন অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এরপর অ্যাজ পার রেট অফ ইন্ট্রোডাকশন অফ সুপার এলিভেশন। ঠিক আছে, আগে ছিল অ্যাজ পার রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন, অ্যাজ পার রেট অফ ইন্ট্রোডাকশন অফ সুপার এলিভেশন, এবং 3 নম্বর হচ্ছে অ্যাজ পার আইআরসি। ঠিক আছে, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই তোমাদের কিন্তু তোমার ট্রানজিশন কার্ভের লেন্থ হবে। তো দুটো আমি পয়েন্ট তোমাদেরকে ডিসকাস করলাম, এটা লিখে নাও, তবে 3 নম্বরটা লেখাবো। তো আশা করছি লেখা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে তোমরা লিখবে ক্রাইটেরিয়া 3, ক্রাইটেরিয়া 3 অ্যাজ পার আইআরসি। তো ক্রাইটেরিয়া 3 অ্যাজ পার আইআরসি। ঠিক আছে, তো অ্যাজ পার আইআরসি কি বলছে, তো লেখো অ্যাজ পার আইআরসি length of transition curve, minimum length of transition curve equals to, as per IRC minimum length of transition curve equals to, as per IRC minimum length of transition curve equal to। ঠিক আছে, তো কি হবে এখানে, LT equal to 2.7 v square divided by r। ঠিক আছে, আরেকটা লিখেছি, তবে কোনটা কিছু লিখো, LT equals to v square divided by r। ঠিক আছে, দুটো এখানে ফর্মুলা লিখলাম। ঠিক আছে, প্রথমটা হচ্ছে গিয়ে প্লেন অ্যান্ড রোলিং ট্রেনের জন্য। ঠিক আছে, ফর প্লেন
অ্যান্ড রোলিং টেরেন, ঠিক আছে। আর এটা হয়ে গেল ফর মাউন্টেনিয়াস অ্যান্ড স্টিপ টেরেন, ফর মাউন্টেনিয়াস অ্যান্ড স্টিপ টেরেন, ঠিক আছে। তো অ্যাজ পার আইআরসি এবার যে আমাদের তিনটে ফর্মুলাতে তিনটে ভ্যালু আসবে, তিনটে ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা ম্যাক্সিমাম সেটা আমরা নেব, সেটা আমাদের ট্রানজিশন কার্ভের লেন্থ আছে। মিনিমামটা ভুল করে নেবে না, মিনিমামটা নিলে কিন্তু একবার পুরো ভুল হয়ে যাবে তোমাদের কনসেপচুয়ালি ভুল তাহলে, ঠিক আছে। কারণ ধরো মিনিমাম লেন্থ ধরো কথা বলছি অ্যাজ পার আইআরসি, তো এক্সাম্পল দিই। প্রথম ক্রাইটেরিয়া আমাদের 50 আসলো, এটা আমাদের হচ্ছে রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। দ্বিতীয় ক্রাইটেরিয়া আছে রেট অফ ইন্ট্রোডাকশন অফ সুপারএলিভেশন, সেখানে আমার 60 আসলো, আর তোমার অ্যাজ পার আইআরসি 70 আসলো। এবার ধরো আমি সুপারএলিভেশন 60 আসছে, সুপারএলিভেশনটা ভয়েড করে দিলাম, তাহলে আইআরসি যে মিনিমাম রেকমেন্ড করতে পারছে সেটাই ফেল করে গেল, তো হবে না, ঠিক আছে। আইআরসি নিশ্চয়ই কোনো না কিছু ভেবেই এই ফর্মুলাটা দিয়েছে যে এতটা মিনিমাম দিতে হবে। আবার ধরো যেটা আমার সব থেকে লোয়েস্ট আছে, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফুগাল অ্যাক্সিলারেশন, তার ভ্যালু তো 50 এসেছিলো, সেই ভ্যালুটা ধরে যদি পুট করে দাও, যেটা আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ আইআরসি আর অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে গিয়ে সুপারএলিভেশন, দুটো ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করছে না, তো সেক্ষেত্রে আমাদের ডিসকমফোর্ট ফিল হবে। তো ম্যাক্সিমামটা নিলে বাকি দুটোই সেফ থাকবে, এটাই সবসময় কনসেপ্ট। আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নেবো, মিনিমাম দুটো তো অলরেডি সেফ থাকবে। তো এটা তোমরা এবার নোট ডাউন করে নাও, ঠিক আছে। এই নোট ডাউন করে নাও, তাহলে এই জায়গাটা এখানে শেষ হয়ে গেল। তো আশা করছি তোমাদের নোট ডাউন হয়ে গেছে। এবার একটা অঙ্ক আছে তোমাদের জন্য, নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যাল তোমাকে দিচ্ছি, তোমরা করার চেষ্টা করো, ঠিক আছে। একটা নিউমেরিক্যাল তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একটা নিউমেরিক্যালে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে তোমরা সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। কোশ্চেনটা আগে পড়ো, তারপরে সলভ করার চেষ্টা করো। তো কোশ্চেনটা আশা করছি সলভ করেছো, ঠিক আছে। কোশ্চেনটা এই লেকচারে আমি ডিসকাস করবো না, যা যা সলভ করেছো আমাকে সবাই পাঠাও, ঠিক আছে। আমি মেসেজ করে পাঠাও, আমি তোমার সলিউশন দেখছি, তারপরে আমি তোমার নেক্সট লেকচারে সলিউশনটা দিয়ে দেবো। তো এই কোশ্চেনটা তোমাদের হোম টাস্ক থাকলে বলতে পারো, এটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো, ঠিক আছে। তোমার যে কনসেপ্ট বলছিলাম সেই কনসেপ্ট দিয়ে এটা সলভ হয়ে যাবে। তো আমি এখন কোশ্চেন থেকে সলভ করাবো, নেক্সট লেকচারে ফার্স্টে কোশ্চেনটা সলভ করাবো, তারপরে তোমার নেক্সট টপিকে যাবো, ঠিক আছে। আর ছোটো দুটো টপিক বেঁচে আছে, ঠিক আছে। ছোটো দুটো টপিক, দুটো তিন টপিক আর বেঁচে আছে, ঠিক আছে। একটা শিফট অফ কার্ভ হয়ে গেল, ওই টপিক বেঁচে আছে, ঠিক আছে। তারপরে তোমার কার্ভ রেজিস্ট্যান্স ব্ল্যাকের টপিক ওটা বেঁচে আছে, তারপরে সেটব্যাক, যেটা সেটব্যাক ডিসটেন্স ওটা বেঁচে আছে। তাহলে আমাদের হরিজন্টাল অ্যালাইনমেন্ট শেষ হয়ে যাবে এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে চলে যাবো। আর একটি লেকচার থেকে দুটো লেকচার পরে আমার শেষ হয়ে যাবে, ছোটো ছোটো লেকচার, ঠিক আছে। একটি লেকচারে চেষ্টা করো শেষ করে দেওয়ার জন্য। তো এইটা তোমাদের হোম টাস্ক থাকলো, এটা তোমরা করো, ঠিক আছে। আবার নেক্সট লেকচারে তোমার সঙ্গে দেখা হবে। টাটা।